আমরা দাসপ্রথার কথা সবাই শুনেছি, কিন্তু একজন দাসের জীবন কতটা নির্মম হয় তা কি কখনো দেখেছি? আজ এরকমই একজন দাসের গল্প আপনাদের শোনাবো, যে কিনা কাজের খোঁজে পাড়ি দিয়েছিল সৌদি আরবে। কিন্তু কিছু মানুষের চক্রান্তের কারণে তাকে সেখানে দাস হিসেবে থাকতে হয়। বিস্তীর্ণ মরুভূমির মাঝে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, যেখানে পর্যাপ্ত খাবার নেই, জল নেই, অসহনীয় কষ্টে নিজের নামটাও ভুলে যেতে হয়। এরকম একটা বন্দি জীবন থেকে সে কি কখনো মুক্তি পাবে? সে কি আবারও তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com। আর আজকের মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, দ্য গোট লাইফ, যেটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 16 বছর। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সৌদি আরবের বিমানবন্দরে নেমে পাসপোর্ট চেকিংয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল নাজিব নামের একটি ছেলে। এই প্রথমবার সে নিজের পরিবার ছেড়ে এত দূরে এসেছে, তাও আবার দেশ থেকে বহু দূরে। চেকিং অফিসার তাকে আরবিতে কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু সে তার ভাষা বুঝতে পারে না। তখন হাকিম নামের একটি ছেলে সেখানে এগিয়ে আসে, যে কিনা নাজিবের সাথেই সৌদি আরব আসে। হাকিম ও নাজিব কেউই হিন্দি ছাড়া কোনো ভাষা জানে না, যদিও হাকিম কোনো রকমে তাকে বুঝিয়ে পাসপোর্টের অ্যাপ্রুভাল নিয়ে চেকিং থেকে বেরিয়ে আসে। নাজিব ও হাকিম রোজগারের জন্যই সৌদি আরব আসে। এরপর তারা এয়ারপোর্টের এদিক ওদিক ঘুরতে থাকে, কারণ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যার আসার কথা সে এখনও আসেনি। তখন তারা এয়ারপোর্টের একজন লোকের সাহায্যে সেই কোম্পানিকে ফোন করে, যে কোম্পানিতে তারা কাজ করবে বলে এসেছে। তখন লোকটি জানায় যে কেউ ফোন তুলছে না। এরপর তারা এয়ারপোর্টের বাইরে চলে আসে এবং দেখে তাদের সাথে আরও যারা যারা এসেছিল তারা সবাই তাদের মালিকদের সাথে চলে গেছে, শুধু তারাই সেখানে পড়েছিল। এর কিছুক্ষণ পর তারা একজন লোককে সেখানে দেখতে পায়, যে কিনা কাউকে খুঁজছিল। তখন নাজিব হাকিমকে বলে, ইনিই হয়তো আমাদের কাফিল। তখন হাকিম জিজ্ঞেস করে, কাফিল কি? তখন নাজিব বলে, এখানে মালিককে কাফিল বলা হয়। এরপর সেই লোকটি তাদেরকে দেখতে পায় এবং আরবিতে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু সেই লোকটির কথা তারা কিছুই বুঝতে পারছিল না। ফলে লোকটি চলে যায়। কিছুক্ষণ পর লোকটি আবারও আসে এবং তাদের পাসপোর্ট চেক করে এবং তার সাথে যেতে বলে। নাজিব আর হাকিম কিছুই বুঝতে পারছিল না। তারা ভাবে ইনিই হয়তো সেই লোক যে তাদেরকে নিতে আসবে। সাথে তারা একটু অবাকও হয়, কারণ তাদের সাথে যারা এসেছিল তারা সবাই দামি গাড়ি করে এয়ারপোর্ট থেকে গেল, আর তাদের জন্য এই ভাঙা গাড়ি। তবুও তারা কিছুই বলে না, কারণ তারা ভাবে এই লোকটিই হয়তো তাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাবে। এরপর নাজিব সেই লোকটির কাছে জল চায়, কিন্তু লোকটি তাকে জল না দিয়ে গাড়িতে উঠতে বলে। এরপর তাদের যাত্রা শুরু হয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তারা জানেও না কি নির্মম জীবন তাদের জন্য অপেক্ষা করছে। এরপর মরু ঠান্ডা বাতাসে হাকিম ঘুমিয়ে পড়ে। নাজিব তখন তার গায়ে একটি চাদর দিয়ে দেয়। এভাবে গাড়িটি অনেকক্ষণ চলার পর একটি খামারের সামনে এসে দাঁড়ায়। তখন সেই কাফিল এসে হাকিমকে গাড়ি থেকে নামতে বলে। হাকিমের সাথে নাজিবও গাড়ি থেকে নামছিল, কিন্তু সে নাজিবকে নামতে বারণ করে, শুধু হাকিমকেই নামতে বলে। এবার তারা অবাক হয়ে যায়। নাজিব কাফিলকে বারবার অনুরোধ করে তাকে একটা ফোন করতে দেওয়ার জন্য, কিন্তু তাকে ফোন করতে দেওয়া হয় না। এদিকে খামারের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে এবং হাকিমকে ভেতরে নিয়ে যেতে চায়। তখন নাজিব আতঙ্কিত হয়ে হাকিমকে বলে, তুই যে করেই হোক ওদেরকে বোঝা, আমাদের যেন একসাথেই রাখে। হাকিম তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা হাকিমের কোনো কথায় পাত্তা দেয় না। এরপর হাকিমকে ভেতরে নিয়ে গিয়ে তালা দিয়ে দেয়, আর অন্য একজন নাজিবকে চাবুক দিয়ে মারতে মারতে আবারও গাড়িতে ওঠায়। এরপর আবারও গাড়ি চলতে শুরু করে। কতক্ষণ গাড়ি চলে নাজিব বুঝতে পারে না। তাকেও অন্য একটি খামারে এনে নামিয়ে দেওয়া হয়। নাজিব কাফিলকে আবারও অনুরোধ করে তাকে একটা ফোন করতে দেওয়ার জন্য, কিন্তু কাফিল তাকে এখানকার একজন খামারের হাতে তুলে দেয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। নাজিব বুঝতে পারে না সে এখন কি করবে, কোথায় যাবে। এই বিস্তীর্ণ মরুভূমির মাঝে কেই বা তাকে সাহায্য করবে। হঠাৎ সেখানে নাজিব একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। লোকটি তেলেগু ভাষায় কথা বলছিল, ফলে কেউ কারো ভাষা বুঝতে পারছিল না, কারণ নাজিব হিন্দি ছাড়া কোনো ভাষাই জানত না। এরপর নাজিব লোকটিকে ইশারায় বলে সে জল খেতে চায়। তখন লোকটি তাকে পাশে একটি জলের ট্যাঙ্ক দেখিয়ে দেয়। তখন সে প্রাণ ভরে জল খায়। এরপর সে সেখানেই বসে পড়ে। তখনই একটি উট তার মুখের সামনে চলে আসে। নাজিব ভয় পেয়ে যায়, কারণ সে এর আগে কখনো উট দেখেনি, তাই এই অদ্ভুত দেখতে প্রাণীটাকে তার ভয় ভয় লাগছিল। এরপর নাজিব সেই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে, এখানে শোবার জায়গা কোথায়?
তখন বৃদ্ধ লোকটি তাকে তেলেগু ভাষায় যা বলে সে বুঝতে পারে না। এরপর নাজিব কাফিলের তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। যেহেতু সে খুব ক্লান্ত ছিল, তাই গা এলিয়ে দিতেই তার চোখে তার গ্রামের দৃশ্য ভেসে উঠতে লাগলো। নাজিব তার গ্রামে নদী থেকে বালি তোলা কাজ করত। প্রতিদিনের মতো সেদিনও সে বালি তুলছিল। তখন তার এক বন্ধু তাকে একটি বিদেশি সিগারেট অফার করে এবং এও বলে যে এই সিগারেট তার এক দাদা বিদেশ থেকে নিয়ে এসেছে। এরপরে নাজিবের বন্ধু তাকে বিদেশ যাওয়ার পরামর্শ দেয়। তখন নাজিব বলে তার কাছে বিদেশ যাওয়ার মতো টাকা নেই, কিন্তু তার বন্ধু তাকে বলে বিদেশ যেতে 30,000-এর মতো টাকা খরচ হবে, যা সে কয়েক মাসের মধ্যে ইনকাম করতে পারবে, আর এই 30,000 টাকা তার বাড়ি বন্ধক রাখলেই চলে আসবে। বন্ধুর পরামর্শ নাজিবের মনে ধরে। সে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে তার বন্ধুকে নিয়ে সেই দাদার কাছে যায় এবং টাকাগুলো তার হাতে তুলে দেয়। এরপর নাজিব বাড়ি ফিরে দেখে তার মা এবং স্ত্রী মিলে তার বিদেশ যাওয়া উপলক্ষে আচার বানাচ্ছে। এরপর নাজিবও তাদের সাথে গল্পে মেতে ওঠে। 1000 কিলোমিটার দূরে বিস্তীর্ণ মরুভূমির মাঝে শুয়ে এসব স্মৃতিগুলো ভাবতে নাজিবের ভালোই লাগছিল। হঠাৎ কাফিলের লাথিতে নাজিব উঠে পড়ে। কোনো কারণ ছাড়াই গালাগালি আর মারধর করে লোকটা নাজিবকে তাঁবু থেকে বের করে দেয়। নাজিব তার ভাষা বুঝতে না পারলেও তার ব্যবহার দেখে এটা বুঝতে পারে যে কাফিল তাকে চাকরের চোখে দেখছে, আর চাকর হয়ে সে মালিকের পাশে শুয়ে আছে। এটা কাফিল মানতে পারছিল না। এরপর নাজিব একটি পরিত্যক্ত গাড়িতে ঘুমিয়ে বাকি রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালবেলায় সে ঘুম থেকে উঠে দেখে সেই বৃদ্ধ লোকটি ছাগলের দুধ দোয়াচ্ছে। নাজিব তার কাছে গেলে সে একটি পাত্রে দুধ দিয়ে বলে ভেতরে কাফিলকে দিয়ে আসতে, কিন্তু নাজিব তার ভাষা বুঝতে না পেরে নিজেই দুধ খেতে শুরু করে। তখনই বৃদ্ধ লোকটি তাকে থামিয়ে ভালো করে বুঝিয়ে বলে তাঁবুর মধ্যে কাফিলকে দিয়ে আসতে। এরপর নাজিব দুধ নিয়ে কাফিলকে দেয় এবং বলে সে এখানে থাকতে চায় না। নাজিব তার পা ধরে কাঁদতে শুরু করে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য, কিন্তু তার প্রতি কাফিলের একটুও দয়া হয় না। কাফিল তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। কিছুক্ষণ পর নাজিব গতরাতে সেই কাফিলকে আসতে দেখে। সে কাফিলের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে ফেরত পাঠানোর জন্য। সে বারবার বলে তাকে কোম্পানির কাজ দেওয়া হবে বলে পাঠানো হয়েছিল। এই বিস্তীর্ণ মরুভূমির মাঝে সে থাকতে চায় না। সে তার ঘরবাড়ি বিক্রি করে এখানে এসেছে, তাই সে কাজ না পেলে তার পরিবার পথে বসে যাবে। এরপর সে তার কথার প্রমাণ দেওয়ার জন্য তার কাছে থাকা একটি নোটবুক তাদেরকে দেখায়, যেখানে টাকার হিসাব এবং সেই কোম্পানির নাম্বার ছিল। এটা দেখে বড় কাফিল সেটা ছিঁড়ে ফেলে। মুহূর্তেই নাজিবের ভাগ্যের চাকাটাও এখানেই থমকে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দুই কাফিল রুটি বানাতে বসে। তারা নাজিবকেও ডাকে। প্রথমে নাজিব তাদের ভাষা বুঝতে পারেনি বলে কোনো জবাব দেয় না। এরপর বড় কাফিল তাকে রুটি দেখিয়ে খেতে ডাকে। অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে নাজিবের খুব খিদে পেয়েছিল, তাই সে সেখানে যায় এবং রুটি খেতে শুরু করে। খাওয়া শেষ করে নাজিব সেই বৃদ্ধ লোকটির কাছে যায় এবং জিজ্ঞেস করে মেইন রোড এখান থেকে কত দূরে। লোকটি ইশারায় জানায় এখান থেকে মেইন রোড অনেক দূরে। লোকটির কথায় নাজিব পুরোপুরি ভেঙে পড়ে। এরপর রাতের বেলা নাজিব ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো মেলানোর চেষ্টা করছিল, কিন্তু যার ভাগ্যের লেখাটাই এলোমেলো হয়ে গেছে সে আর ছেঁড়া কাগজের টুকরো মেলাবে কেমন করে। নাজিব আবারও তার স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। তাদের অনাগত সন্তানের নাম ঠিক করা, তাদের ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করা, স্টেশনে ছাড়তে আসা তার স্ত্রী আর মায়ের কথা, এসব ভাবতে ভাবতেই তার রাতটা কেটে যায়। সকালে নাজিব বাথরুম করছিল, তখন কাফিল গিয়ে তাকে লাথি মারে এবং জল নিয়ে চলে আসে। নাজিবকে অবাক হতে দেখে বৃদ্ধ লোকটি ইশারায় বলে এখানে জল অপচয় করা অপরাধ। সে যেন বালি দিয়ে নিজেকে পরিষ্কার করে। নাজিব অবাক হয়ে ভাবতে থাকে এখন অদ্ভুত দেশে আসলাম। কিছুক্ষণ পর একটি লোক জলের ট্যাঙ্কটি ভরতে আসে। নাজিব তার কাছে গিয়ে তাকে অনুরোধ করে তাকে যেন এখান থেকে নিয়ে যায়। তখনই বড় কাফিল তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে সে লোকটির সাথে কি কথা বলছিল। নাজিব মাথা নাড়িয়ে জানায় সে কিছুই বলেনি, কিন্তু কাফিল নাজিবের অভিসন্ধি ঠিকই বুঝতে পেরেছিল, তাই সে চাবুক দিয়ে তাকে মারতে থাকে। মার খেতে খেতে নাজিব একটা সময়ে চাবুক ধরে ফেলে এবং চিৎকার করে বলে সে এখানে থাকতে চায় না। চাকর হয়ে মনিবের মুখের উপর কথা বলায় কাফিল খুব রেগে যায় এবং নিজের তাঁবুতে গিয়ে বন্দুক বের করে আনে। এরপর নাজিব বন্দুকের নল চেপে ধরলে কাফিল আরও রেগে যায়। ফলে কাফিল প্রথমে তাকে লাথি মারে, তারপর বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে। ফলে সে পড়ে যায় আর উঠতে পারে না। ওদিকে জল দেওয়া লোকটি এসব দেখছিল, ফলে কখন যে জলের ট্যাঙ্কিটি ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছে তা সে খেয়াল করেনি।
গড়িয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে নাজিবের আবারও তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর ও রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়ছিল। তাদের সংসারে অভাব থাকলেও সুখ ছিল অনেক, টাকা পয়সা না থাকলেও কোনো জলের অভাব ছিল না। সবচেয়ে বড় কথা, স্ত্রীর ভালোবাসার কোনো কমতি ছিল না। এরপর সকালে নাজিবের ঘুম ভাঙে ছোট কাফিলের ডাকে। সে নাজিবকে ভেড়ার দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব এই কাজ কখনোই করেনি, তাই সে প্রথমেই ভেড়া লাথি খেয়ে পড়ে যায়। তখন ছোট কাফিল তাকে বুঝিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয়। নাজিব জিজ্ঞেস করে সেই বৃদ্ধ লোকটি কোথায়, এটা তো তার কাজ। কাফিল তখন কর্কশ স্বরে জানায় ওই বেটা মরে গেছে, তাই তার সকল কাজ এখন থেকে নাজিবকে করতে হবে। এই বলে কাফিল সেখান থেকে চলে যায়। এরপর নাজিব কয়েকবারের চেষ্টার পর দুধ দোয়াতে পারে। এরপর নাজিব ভেড়ার পাল নিয়ে চড়াতে যায়। সেখানে দুটো ভেড়া মারামারি করলে নাজিব তাদের ঠেকাতে যায়। তখন আরেকটি ভেড়া এসে তাকে গুঁতো মেরে ফেলে দেয়। সে একটু উঠে বসলে ভেড়াটা আবারও এসে তার মাথায় আঘাত করে, ফলে নাজিব সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এই পুরো ব্যাপারটা কাফিল দূর থেকে দেখছিল। সে বন্দুক দিয়ে একটি ফাঁকা গুলি ছোড়ে, ফলে ভেড়াগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে নাজিবের মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরায়। নাজিব কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাফিলকে অনুরোধ করে তার খুব আঘাত লেগেছে, তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাফিল তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে কাজ করতে বলে। এভাবেই কেটে যায় কয়েক মাস বা কয়েক বছর। সময়ের ব্যাপারে নাজিবের কোনো খেয়াল নেই। একদিন ভেড়ার লোম সংগ্রহ করতে দুজন লোক গাড়ি নিয়ে আসে। নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। দাড়ি গোঁফে পুরো মুখটা ভরে গিয়েছিল। নিজের চেহারা সে নিজেই চিনতে পারছিল না। এরই মধ্যে বড় কাফিল তার পেছনে চলে আসে এবং পাথর ছুঁড়ে লুকিং গ্লাসটি ভেঙে দেয়। এরপর নাজিব এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু কাছে এত ধার ছিল না যাতে তার দাড়ি কাটতে পারে। নাজিব হতাশায় কাঁদতে শুরু করে আর বিড়বিড় করে বলে, আমি আর পারছি না, খোদা আমাকে মুক্তি দাও, আর না হলে মৃত্যু দাও। এরপরে সে আকাশের দিকে তাকালে কিছু শকুন উড়তে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে একটি পাথরের উপরে দাঁড়ায় এবং নিচে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে আছে। শকুনগুলো মৃতদেহটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাজিব নিচে নেমে বুঝতে পারে এটা খামারে সেই বৃদ্ধ লোকটির মৃতদেহ। সে অবাক হয়ে মৃতদেহটিকে দেখছিল। তখনই শকুনগুলো তার উপর আক্রমণ করে, তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। খামারে ফিরে নাজিব তার মায়ের বানানো আচার থেকে এক টুকরো আচার মুখে দেয় আর ভাবতে থাকে তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, নয়তো তাকেও একদিন ওই বৃদ্ধ লোকটির মতো মরে পড়ে থাকতে হবে। পরদিন ভেড়া চড়াতে গিয়ে নাজিব পালানোর চেষ্টা করে, কিন্তু সে এটা জানতো না যে কাফিল তার উপর নজর রাখছিল। নাজিবকে পালাতে দেখে কাফিল তার পায়ের কাছে একটি গুলি করে, ফলে ভয় পেয়ে নাজিব পড়ে যায়। এরপর কাফিল বন্দুক দিয়ে তার পায়ে আঘাত করে, যাতে পরবর্তীতে সে আর কখনো পালানোর সাহস না পায়। এরপরে কাফিল তাকে খামারে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। নাজিব অনেক চেষ্টার পরে দড়িটা খুলে ফেলে, কিন্তু তার পায়ে আঘাত লাগায় সে দাঁড়াতে পারছিল না। কিছুদিন এভাবে কেটে যাওয়ার পরে নাজিব আবারও স্বাভাবিকভাবে ভেড়া চড়াতে বের হয়। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই বড় বড় শিল পড়তে শুরু করে, তাই নাজিব ভেড়াগুলোকে নিয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে সে একটি আওয়াজ শুনতে পায়। সে আওয়াজটি অনুসরণ করে এগিয়ে যায়। সে পাহাড়ের মধ্যে একটি সুড়ঙ্গ ধরে এগোতে থাকে এবং পাহাড়ের অপর পাশে পৌঁছে যায়। সেখানে গিয়ে ভাগ্যক্রমে হাকিমের সাথে দেখা হয়ে যায়। এতদিন পরে দুজন দুজনের দেখা পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর হাকিম বলে, চলো আমরা পালিয়ে যাই। তখন নাজিব বলে, কোথায় পালাবো, এখান থেকে পালানোর তো কোনো রাস্তাই নেই। এরই মধ্যে হাকিমের কাফেলের গাড়ি চলে আসায় হাকিম চলে যায় এবং নাজিবকেও বলে যায় তারা আবারও দেখা করবে। পরদিন হাকিম নাজিবের জন্য বালির মধ্যে একটি চিঠি রেখে যায়, কিন্তু নাজিব চিঠির কাছে পৌঁছানোর আগে সেটি বাতাসে উড়ে যায়। নাজিব অনেক চেষ্টা করে চিঠিটা ধরার জন্য। এরই মধ্যে সেখানে তার কাফিল চলে আসে, ফলে সে এমনভাবে বসে পড়ে যেন দেখে মনে হয় সে বাথরুম করছে। তাই কোনো সন্দেহ না করে কাফিল চলে যায়। ভাগ্যক্রমে চিঠিটা একটা কাটা ঝোপে আটকে ছিল, তাই খুব সহজেই নাজিব সেটা নিয়ে নেয়। হাকিম চিঠিতে লিখেছে, এখানে একজন আফ্রিকান অনেক বছর ধরে কাজ করছে। সে এখানকার রাস্তাঘাট সব চেনে, তাই সে তাদের পালাতে সাহায্য করবে। তাই সে নাজিবকে বলে সে যেন প্রস্তুত থাকে। চিঠিটা পড়ে নাজিব একটু আশার আলো দেখতে পায়। তারা পালানোর জন্য পরিকল্পনা করতে থাকে। কয়েকদিন পর তাদের পালানোর একটা সুযোগ চলে আসে। আসলে সেই দিন হাকিম ও নাজিব উভয়ের কাফিলরাই
একটা জায়গায় দাওয়াতে যাচ্ছিল, তাই কাফিলরা খামারের দায়িত্ব তাদের কাছে দিয়ে যায়। কাফিল যাওয়া মাত্রই নাজিব পালানোর প্রস্তুতি নিতে থাকে। বহুদিন পর সে স্নান করে। এরপর তার ব্যাগ থেকে তার আগের জামা কাপড়গুলো বের করে সেগুলো পরে। এরপর খামারে থাকা উট এবং ভেড়াদের খাবার দেয় আর বলে, তোরা ভালো থাকিস, আমি আর ফিরব না। ওদিকে হাকিম আর সেই আফ্রিকান লোকটি তাকে নিতে চলে আসে। এই আফ্রিকান লোকটির নাম খাদেরি। এরপর তাদের হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাদের খুব জলতেষ্টা পেয়েছে। তখন তারা সেখানে একটি খামার দেখতে পায়। খাদেরি বলে সে জল নিয়ে আসবে। এই বলে সে খামারের তাঁবুতে যায়, কিন্তু শব্দ হয় সেখানকার কাফিল জেগে ওঠে এবং তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। ফলে তারা প্রাণপণে দৌড়াতে থাকে। নাজিব তার ব্যাগটাও সেখানে ফেলে আসে। কিছু দূর গিয়ে তারা ক্লান্ত হয়ে বালির উপরেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা আবারও হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে নাজিব দূরে একটি জলাশয়ের মতো দেখতে পায়। এরপর নাজিব ও হাকিম দুজনেই সেদিকে ছুটে যাচ্ছিল, কিন্তু খাদেরি জানতো সেখানে কোনো জলাশয় নেই। তারা দুজনে মরীচিকার পেছনে ছুটছে। খাদেরি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউই থামে না। কিছুটা গিয়ে হাকিম দেখতে পায় ওখানে কোনো জলাশয় নেই, বরং একটা উট মরে পড়ে আসে। এরপর আবারও তারা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে নামাজের সময় হয়ে যাওয়ায় তারা তিনজনে নামাজ পড়ে। তখন খাদেরি খেয়াল করে বালির মধ্যে থেকে অনেকগুলো বিষধর সাপ বেরিয়ে আসে। খাদেরি তখন হাকিমকে নিয়ে সেখান থেকে সরে যায়, কিন্তু নাজিব সেই সাপেদের মধ্যেই আটকে যায়। খাদেরি তখন তাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে, ফলে সাপ নাজিবকে কিছুই করে না, স্বাভাবিকভাবেই তার পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু খালি পায়ে গরম বালির মধ্যে একই জায়গায় দাঁড়িয়ে থাকায় নাজিবের পায়ের নিচে ফোসকা পড়ে যায়। সে উঠে দাঁড়াতে পারছিল না, তাই খাদেরি নিজের কাপড় ছিঁড়ে তার পায়ে বেঁধে দেয়। তারা বহু কষ্টে আবারও হাঁটতে থাকে। হাঁটার সময় নাজিব বারবার পড়ে যাচ্ছিল। এদিকে খিদে তৃষ্ণায় হাকিমও দুর্বল হয়ে পড়ছিল। সেও আর চলতে পারছিল না। খাদেরি একসঙ্গে দুজনকে সামলাতে হিমশিম খাচ্ছিল। এক পর্যায়ে খাদেরি হাকিমকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু এদিকে নাজিবেরও অবস্থা খারাপ হয়ে যায়। নাজিব ও হাকিম দুজনেই ডিহাইড্রেশনের চরম পর্যায়ে পৌঁছে যায়। গরম থেকে বাঁচাতে খাদেরি নিজের গায়ের শেষ কাপড়টুকু দিয়েও তাদেরকে ছায়া দেওয়ার চেষ্টা করে। জলের অভাবে নিজের কপালের ঘাম দিয়ে তাদের ঠোঁট ভেজানোর চেষ্টা করে। এতটা খেয়াল হয়তো আপন মানুষও রাখে না। যাই হোক, জলের তেষ্টা হাকিম আর সহ্য করতে পারছিল না। সে মরীচিকা দেখে আবারও সেদিকে দৌড় দেয়। জল ভেবে সে বালি খেতে শুরু করে। কিছুক্ষণ পর হাকিমের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং একটা সময় সে মারা যায়। এটা দেখে নাজিব কান্নায় ভেঙে পড়ে। এরপর খাদেরি খেয়াল করে ভয়ঙ্কর এক বালুঝড় তাদের দিকে এগিয়ে আসছে। সে নাজিবকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। মুহূর্তেই হাকিমের মৃতদেহ ঢাকা পড়ে যায় বালির মধ্যে। খাদেরি আর নাজিবও বেশি দূর পালাতে পারে না। বালুঝড় তাদেরকেও গ্রাস করে নেয়। ঝড় শেষ হলে খাদেরি নাজিবকে বলে, আর একটু ধৈর্য রাখো, আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব। দুজনে আবারও হাঁটতে শুরু করে, কিন্তু একটু এগোতেই নাজিব আবারও পড়ে যায়। খাদেরি তার পায়ের কাপড় খুলে দেখে তার পায়ের অবস্থা খুবই খারাপ। তাই খাদেরি তার নিজের জুতো খুলে নাজিবকে পরিয়ে দেয়। তখন সেখানে খাদেরি একটি গিরগিটি দেখতে পায় এবং নাজিবকে বলে, জীবন্ত প্রাণীর দেখা মিলেছে, মানে আশেপাশে হয়তো কোনো জলাশয় আছে। দুজনে প্রাণপণে দৌড়াতে শুরু করে এবং কিছু দূর গিয়েই তারা একটা ছোট জলাশয় দেখতে পায়। নাজিব জল দেখেই হামলে পড়ে, কিন্তু খাদেরি তাকে জোর করে থামায়, কারণ অনেকদিন জল না খেয়ে হঠাৎ অনেক বেশি জল খেয়ে নিলে শরীর আরও বেশি ডিহাইড্রেট হয়ে পড়বে। তাই খাদেরি ভেজা কাপড় দিয়ে নাজিবের ঠোঁট ভিজিয়ে দেয়, যাতে সে তৃষ্ণার প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পারে। এরপর খাদেরি সেখানে একটি খালি বোতল কুড়িয়ে পায়। সে বোতলের মুখে ফু দিয়ে শীষ বাজিয়ে সুর তোলে, কারণ সঙ্গীত মানুষের মনকে সতেজ করে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবারও হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা একটি গাড়ির চাকার দাগ দেখতে পায়। তারা ভাবে কাছাকাছি হয়তো কোনো জনবসতি আছে, কিন্তু কিছু দূর গিয়েও তারা কিছুই দেখতে পায় না। এতে তারা আবারও হতাশ হয়ে পড়ে। রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয়। সকালে ঘুম ভেঙে নাজিব দেখে খাদেরি কোথাও নেই, শুধু দেখতে পায় এক বোতল জল আর তার সাথে একটা খেজুর। এরপর নাজিব একাই হাঁটা শুরু করে। কিছু দূর গিয়ে সে ক্লান্ত হয়ে খেজুর আর জল খেয়ে নেয়। তারপর সে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে, কখনো দৌড়ে, কখনো গড়িয়ে,
এক পর্যায়ে সে মেইন রোডের কাছে এসে পৌঁছায়। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল। নাজিব গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু গাড়িগুলো থামে না। অবশেষে একটা লোক তাকে দেখতে পেয়ে গাড়ি থামায় এবং তাকে গাড়িতে তুলে নেয়। লোকটি তাকে জলও খেতে দেয়। এরপর লোকটি নাজিবকে লোকালয়ে নিয়ে আসে এবং তাকে নামিয়ে দেয়। সেখানে একদল ইন্ডিয়ান কমিউনিটি নাজিবকে খুঁজে পায় এবং উদ্ধার করে নিয়ে যায়। তারা তাকে স্নান করিয়ে চুলদাড়ি কেটে তাকে আশ্রয় দেয়। কিছুদিনের মধ্যে নাজিব সুস্থ হয়ে ওঠে। সেখানে একজন লোক তাকে তার বাড়ির সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। ফোনের ওপাশে সে তার স্ত্রী আর সন্তানের কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর নাজিব থানায় গিয়ে তার মিসিং রিপোর্ট লেখায়। নাজিব তখন থানার মিসিং বোর্ডে খাদেরির ফটো দেখে খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারে খাদেরের কাফিল হয়তো নিশ্চয়ই মিসিং রিপোর্ট করিয়ে গেছে। এরপর নাজিবকে জেলের একটা কামরায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মতো কাজ ছেড়ে পালিয়ে আসা আরও অনেকে ছিল। নাজিব দেখতে পায় পুলিশ কাফিলদের এখানে ডেকে এনেছে। কাফিলরা তাদের দাসদের খুঁজে বের করছে এবং মারতে মারতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নাজিব তার কাফিলকেও দেখতে পায়। তাকে দেখে নাজিব ভয়ে আঁতকে ওঠে, কিন্তু তার কাফিল তাকে নিয়ে যায় না, বরং কড়া গলায় আরবিতে কিছু কথা বলে। নাজিব তার কথা বুঝতে না পারলে পাশ থেকে একজন ইন্ডিয়ান কাফিলের কথার অর্থ বলে দেয়। সে বলে, এই লোকটা তোমার কাফিল না, বরং সে আরেকজনের জায়গা পূরণ করতে বাধ্য হয়ে তোমাকে নিয়ে গিয়েছিল। কথাটা শুনে নাজিব কি করবে বুঝতে পারছিল না, কারণ এতদিন নাজিব অন্য কারো বদলে দাসত্ব করছিল। যাই হোক, এরপর পাসপোর্ট না থাকায় নাজিবকে 3 মাসের জেল দেওয়া হয়। তারপর সরকার তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। এরপর নাজিব প্লেনে উঠে বসে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই সে আবারও তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে, যেখানে অর্থের অভাব থাকলেও সুখের অভাব থাকবে না, পরিশ্রম করলেও বন্দী থাকতে হবে না। নিজের দেশের চেয়ে আপন দুনিয়ায় আর কিছুই হতে পারে না। এই সত্যিটা অবশেষে নাজিব বুঝতে পেরেছে। আশা করি জীবনের বাকি দিনগুলো তার ভালোই কাটবে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।